স্বাধীনতার পরে এই প্রথম আমাদের রাজ্যে বিজেপি সরকার তৈরি হলো। এখন দেখুন, একটা আমাদের দেশের মতো এরকম একটা ব্যবস্থায় যে সরকারে আসে, সে এক হাতে কিছু ক্ষমতা নিয়ে আসে আর এক হাতে কিছু দায়িত্ব নিয়ে আসে। যে সরকারে আসে তার এই ক্ষমতা থাকে বুলডোজার নামানোর, তার এই দায়িত্বও থাকে মানুষের চাকরির ব্যবস্থা, মানুষের বাসস্থানের ব্যবস্থা করার। দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে, স্বাধীনতার এত বছর পরেই প্রথম যারা সুযোগ পেল আমাদের রাজ্যে সরকার চালানোর, তারা নিজেদের দায়িত্ব পালন করার আগে নিজেদের ক্ষমতা জাহির করাটাকে নিজের কাজ মনে করলো। একটা সরকারের ক্ষমতা থাকে বুলডোজার দিয়ে মানুষের দোকান ভাঙার। একটা সরকারের তো দায়িত্বও থাকে যে মানুষটা করে কমে কাজ করে খাচ্ছেন, বা যিনি কাজ করতে চান কিন্তু হাতে কোনো কাজ নেই, তার জন্য একটা কাজের ব্যবস্থা করার। আমাদের রাজ্যে গত 15 বছর ধরে সেই অর্থে কোনো চাকরি বাকরি হয়নি। গোটা বাংলা জুড়ে হকারি করছেন এরকম অসংখ্য মানুষ আছেন, যাদের কোনো একটা অফিসে, কোনো একটা কোম্পানিতে চাকরি করার যোগ্যতা নেই এমন নয়, হয়তো স্কুলে পড়ানোর যোগ্যতা আছে, এরকম মানুষজন আছেন। তারা হকারি করছেন, তার কারণটা হচ্ছে তাদের হকারি করতে খুব ইচ্ছে হয়েছে বলে নয়, তারা আর কোনো কাজ পাননি। এই সরকার 15 বছর ধরে যে ব্যবস্থা আমাদের রাজ্য চলেছে তার জন্য কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি, তাই একটা সময় গিয়ে বাধ্য হয়ে তিনি একটা ছোট দোকান করে, স্টল করে হকারি করতে শুরু করেছিলেন। 15 বছর ধরে আমাদের রাজ্যে কোনো কলকারখানা হয়নি, কোনো চাকরি বাকরি হয়নি। 15 বছরে আমাদের রাজ্য থেকে অসংখ্য কলকারখানা, ছোট বড় কারখানা তৃণমূল কংগ্রেসের তোলাবাজির জন্য বন্ধ হয়ে গেছে, মানুষ কাজ হারিয়েছে। 15 বছর ধরে আমাদের রাজ্যে এমনকি সরকারি চাকরিও বিক্রি হয়েছে, সরকারি চাকরিও কোটি কোটি টাকা দিয়ে নিলাম করা হয়েছে। একটা সময় তার বিরুদ্ধে মামলা হয়েছে, আদালতের নির্দেশে পশ্চিমবাংলায় সরকারি চাকরি হওয়াই বন্ধ হয়ে গেছিল গত 15 বছরে। গত 15 বছরে আমাদের রাজ্যের মানুষ চাকরি না পেয়ে কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারেনি, অনেক মানুষ বাধ্য হয়েছিলেন হকারির পেশাকে বেছে নিতে। আমাদের নতুন সরকার এসে চাইলে এটা করতে পারত, যে পশ্চিমবাংলা এই যে 15 বছর ধরে কাজকর্ম হচ্ছিল না, যাতে মানুষের কাজকর্মের ব্যবস্থা শুরু করা যায় সেই উদ্যোগ নিতে পারত। ওরা দায়িত্ব পালনের মাধ্যমে নিজেদের ইনিংস শুরু করতে পারত। আমরা বলছি না 15 বছর ধরে একটা রাজ্যে চাকরি বাকরি হচ্ছে না, কলকারখানা হচ্ছে না মানে আপনি এসে 5 দিনে সব করে দেবেন, কি 5 মাসে সব করে দেবেন। আমি জানি সেটা হয় না, কিন্তু চাইলে চেষ্টাটা শুরু করতে পারতো। 1 বছর না হোক, 2 বছর, 2 বছর না হোক, 3 বছর, এরা তা না করে যে লোকটা কাজ করতে চায়, যে যার হাতে কাজ নেই, তার কাজের ব্যাপারটা কেন এখানে করেছো, তোমার দোকানটা কেন ওখানে করেছো, এই বলে তার উপার্জন কেড়ে নেওয়াটাকে, নিজেদের বুলডোজারের ক্ষমতা দেখানোটাকেই নিজেদের দায়িত্ব মনে করলো। যে সরকারে আসে তার এই ক্ষমতা থাকে বুলডোজার দিয়ে লোকের ঝুপড়ি, লোকের কলোনি ভাঙার। কিন্তু কোনো মানুষ কি শখ করে রেলের ধারে ঝুপড়িতে থাকে, রেল লাইনের ধারে ঝুপড়িতে থাকে? কার শখ হয়েছে বলে, কার ইচ্ছে হয়েছে বলে থাকে? মানুষ থাকে বাধ্য হয়ে। একটা সরকারের যেরকম ক্ষমতা থাকে বুলডোজার দিয়ে একটা ঝুপড়ি ভাঙার, তেমন একটা সরকারের দায়িত্বও থাকে। সংবিধানে এই দায়িত্বের কথা লেখা আছে যে মানুষের মাথার উপর ছাদ নেই, যে মানুষের পাকা বাড়ি নেই, তার জন্য একটা পাকা বাড়ি, পাকা বাসস্থানের ব্যবস্থা করার। চাইলে বিজেপি সরকার স্বাধীনতার পরে প্রথমবার পশ্চিমবাংলায় ক্ষমতায় এসে নিজেদের এই দায়িত্বগুলোকে পালন করার মাধ্যমে নিজেদের ইনিংস শুরু করতে পারতো। তা না করে, আমি সরকারে এসেছি, আমার ক্ষমতা আছে, তোর বাড়ি ভাঙা, তোর দোকান ভাঙার, দেখ আমি দেখিয়ে দেবো আমার ক্ষমতা। নিজেদের ক্ষমতা জাহির করার মাধ্যমে নিজেদের ইনিংস শুরু করলো। আর তার পরিণতি কি হলো? 15 বছর ধরে পশ্চিমবাংলায় পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে লুটে খাওয়া চোর ছেঁচড়ের জন্ম হয়েছিল। তৃণমূল কংগ্রেসের কতগুলো চোর ছেঁচড় চাকরি করে না, ব্যবসা করে না, কিচ্ছু করে না। আরে হকারি যারা সম্মানের পেশা, সম্মানের জীবন, তারা চুরি করছে না, ডাকাতি করছে না, পরিশ্রম করে খাচ্ছে। আর যে তৃণমূলের লোকগুলো সরকারি চাকরির হকারি করলো, যে তৃণমূল কংগ্রেসের লোকগুলো সরকারি জমিতে বিল্ডিং বানালো, প্রমোটিং করলো, সরকারি জমিতে রিসোর্ট বানালো, যে তৃণমূল কংগ্রেসের লোকগুলো গরু পাচার করলো, বালি পাচার করলো, কয়লা পাচার করলো, সীমান্তে ড্রাগ স্মাগলিং করলো, এলাকায় এলাকায় মিউনিসিপ্যালিটিতে বসে, পঞ্চায়েতে বসে কোটি 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 টাকা সম্পত্তি বানালো কাটমানি খেয়ে খেয়ে। আজকে বাংলার দিকে তাকিয়ে দেখুন, সেই লোকগুলোর পেটে লাথি বললো না, সেই লোকগুলোর ভাতের থালায় টান বললো না। যারা 15 বছর ধরে চুরি ছাঁচড়ামি করে গেল, তারা দিব্যি কলার তুলে ঘুরছে। আর যারা হকারি করলো, যে সরকারি চাকরি বিক্রি করলো, তার শাস্তি হলো না। আর যে লোকটা স্টেশনে চা বিক্রি করলো, রাস্তার ধারে একটা স্ন্যাক্স বার করে রোল বিক্রি করলো, চাউমিন বিক্রি করলো, তার শাস্তি হয়ে গেল, তার দোকানটা ভেঙে দেওয়া হলো, গুড়িয়ে দেওয়া হলো, যেন অপরাধে করে বসেছিল। আমরা বাংলায় নতুন সরকার যখন এসেছিল, যারা চেয়েছিলেন নতুন বিজেপির সরকার হোক, তারা
আপনারা কার পেটে লাথি মারার জন্য এই সরকারকে চেয়েছিলেন? যে লোকটা রোল বিক্রি করে, চাউমিন বিক্রি করে, চা বিক্রি করে, রুমাল বিক্রি করে, তার পেটে লাথি মারার জন্য? নাকি যে লোকটা ড্রাগস বিক্রি করেছে, বেআইনি গরু বিক্রি করেছে, বেআইনি কয়লা বিক্রি করেছে, সরকারি চাকরি বিক্রি করেছে, তার পেটে লাথি মারার জন্য? কার পেটে লাথি মারার জন্য সরকার এসেছিল, আর এসে কার পেটে লাথিটা মারলো? গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের চোরগুলো ভালো তৃণমূল হয়ে গেল, শতাব্দী রায় ভালো তৃণমূল হয়ে গেল, মদন মিত্র ভালো তৃণমূল হয়ে গেল, অরূপ বিশ্বাস ভালো তৃণমূল হয়ে গেল, অনুব্রত মণ্ডল ভালো তৃণমূল হয়ে গেল। কিন্তু খেটে খাওয়া হকাররা ভালো হকার হওয়ার সুযোগ পেল না। খেটে খাওয়া বস্তিবাসী, ঝুপড়িবাসী, গরিব মানুষ ভালো বস্তিবাসী, ভালো ঝুপড়িবাসী হওয়ার সুযোগ পেল না। তৃণমূল কংগ্রেসের চোর ছেচরগুলো বসে এখন বিজেপির নেতার বাড়িতে বসে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করবে। তৃণমূল কংগ্রেসের চোর ছেচরগুলো বিকেল 5টার সময় বিজেপিতে ঢুকে সন্ধ্যে 7টার সময় এমপি হয়ে যাবে। ভোটের আগে যে প্রকাশ চিকবড়াইকে নিয়ে বলল, বাবা প্রকাশ তুই ভালো করে স্মাগলিং করো, ভাইপোর স্মাগলিং করছো তো উত্তরবঙ্গে তুমি, এই সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির নেতা বলল, প্রকাশ বাবা প্রকাশ তুমি ভালো করে স্মাগলিং করো। তৃণমূলের নেতাকে বলল ভালো করে স্মাগলিং করো, ভোটের পরে তোমাকে জেলে ঢোকাবো। আর এই হাবড়ায় ঝুপড়িবাসীর কাছে গিয়ে, বস্তিবাসীর কাছে গিয়ে বলল, আহা তোমার এত দুঃখ গো, মাথার উপর প্লাস্টিকের ছাদ, কেন সারা জীবন প্লাস্টিকের ছাদের তলায় থাকবে? ভোটের পরে যাতে প্লাস্টিকের ছাদের তলায় তোমাকে আর থাকতে না হয় তার ব্যবস্থা করে দেব। আর ভোটের পরে কি হলো? যে প্রকাশ চিকবড়াইকে বলেছিল জেলে ঢোকাবো, সেই স্মাগলারকে রাজ্যসভায় ঢোকালো। আর যে গরিব মানুষটার বাড়িতে গিয়ে বলে এসেছিল, আহাগো তোমার মাথার উপর প্লাস্টিকের ছাদ, কেন সারা জীবন প্লাস্টিকের তলায় থাকবে? ভোটের পরে তোমাকে আর প্লাস্টিকের তলায় থাকতে হবে না। সত্যি তাকে ভোটের পরে আর প্লাস্টিকের তলায় থাকতে হচ্ছে না, কেননা মাথার উপর প্লাস্টিকের ছাদটুকু কেড়ে নিল বুলডোজার দিয়ে। এইটা হওয়ার কথা ছিল। আপনি প্রশ্ন করতে যান, উত্তর একটাই, ভাই আমি ভোটে জিতে গেছি, আমার ক্ষমতা আছে, আমি করছি, তুমি যদি কিছু বলতে আসো এর বিরুদ্ধে, গুন্ডা দমন আইন এনেছি, তোমাকে জেলে ঢুকিয়ে দেবো, আমার ক্ষমতা আছে, আমি যা ইচ্ছে তাই করবো। আপনারা গতকাল দেখেছেন খবরে, শিউরে উঠেছিলাম, মুর্শিদাবাদের কর্ণসুবর্ণয় একটা রেল গেট, সেখান থেকে রেলের লাইন খোলা, ট্রেন আসছে, রেল গেটের যে দারোয়ানের, যে পাহারাদারের ওই রেল গেটটাকে পাহারা দেওয়ার কথা, রেল গেট ফেলে দেওয়ার কথা ছিল, ট্রেন আসার সময় সে মদ খেয়ে ওখানে পড়েছিল। রেল গেট খোলা, রেল গেটে যেতে গিয়ে 4টে ছোট ছোট বাচ্চা রেলের চাকার তলায় দুটুকরো হয়ে পড়ে থাকতো, রেল লাইনের ওপর 4টে ছোট ছোট বাচ্চা। একটু পরে ভিডিও দেখলাম, ফেসবুকে দেখলাম, তারপরে টিভিতেও দেখলাম, আজ কাগজে বেরিয়েছে, আপনারা দেখেছেন, যে সেই রেল গেটের সেই লোকটাকে, যার কাজ ছিল রেলের গেটটাকে পাহারা দেওয়ার, তাকে টানতে টানতে পুলিশ নিয়ে যাচ্ছে। সে এত মদের নেশায় চুর, এত মদের নেশায় চুর, সোজায় দাঁড়াতে পারছে না। তার এই বোধটুকু নেই, কোনো লজ্জা নেই, কোনো শরম নেই, এতটুকু অনুশোচনা নেই যে আমি এমন মদের নেশায় চুর ছিলাম যে আমার জন্য 4টে বাচ্চা মরে পড়ে আছে রেল লাইনে, তাহলে ছোট ছোট 4টে বাচ্চা। এই লোকটা সারা জীবন জেলে পচে মরুক, এ যা পাপ করেছে এক জন্ম নয়, ওর মদের নেশা আজ বাদে কাল মাথা থেকে নামবে, কিন্তু ও যা পাপ করেছে ওর এক জন্ম নয়, ও 7 জন্ম জেলের ভেতর পচে মরা উচিত। কিন্তু বলুন তো, ওর তো মদের নেশায় চুর। আর যারা ক্ষমতার নেশায় চুর, ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান 2021-এ ভারতের শিক্ষামন্ত্রী হয়েছিল, 2026 সাল 93 জন, আমাদের দেশের 93টা বাচ্চা ছেলে মেয়ে যারা নিট পরীক্ষায় বসতো ডাক্তার হওয়ার জন্য, মেধাবী ছেলে মেয়ে দেশ জুড়ে, 93টা বাচ্চা ছেলে মেয়ে সুইসাইড করেছে একটা শিক্ষামন্ত্রীর জন্য, আত্মহত্যা করেছে। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো একদিন বাবা মার কোল আলো করে এসেছিল, এই ধর্মেন্দ্র প্রধানের পাপে বাবা মার কোল খালি করে 93টা আমাদের ঘরের ছোট ছোট বাচ্চাদের মতো 93টা বাচ্চা মরে গেল, আত্মহত্যা করলো, নিজেকে শেষ করে দিল। 4টে বাচ্চা মরেছে লেভেল ক্রসিং এর যে গার্ডটার জন্য, তাকে ধরে পুলিশ জেলে নিয়ে গেছে। আর 93টা বাচ্চা মরেছে যে ক্ষমতার নেশায় চুর হয়ে থাকা, মদের নেশার থেকেও খারাপ এই ক্ষমতার নেশা, ক্ষমতায় নেশায় চুর হয়ে থাকা এই ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর জন্য সে এখন পায়ের ওপর পা তুলে, মাথার ওপর লালবাতি গাড়ি নিয়ে ভারতবর্ষের আসমুদ্র হিমাচলের শিক্ষামন্ত্রী হয়ে বসে থাকবে। দিল্লিতে সোনাম ওয়াংচু অনশন করছে, তুই অনশন করে মর। এ বিক্ষোভ দেখাচ্ছে, ও প্রতিবাদ করছে, পদত্যাগ করছে, মারতে মারতে জেলে ভরবো এদেরকে, তাও ভালো।
কিন্তু ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবে না কেন? এর পেছনে কোনো যুক্তি আছে, কোনো লজিক আছে? 4টে বাচ্চার মৃত্যুর জন্য যে দায়ী তাকে যদি জেল খাটানো হয়, খাটানোই উচিত। তাহলে 93টা ছেলেমেয়ের মৃত্যুর জন্য যে দায়ী তার সরকারি চেয়ারটুকু যাবে না? এর পেছনে কোনো ব্যাখ্যা আছে, কোনো যুক্তি আছে, কোনো অজুহাত আছে? কোনো ব্যাখ্যা নেই, কোনো যুক্তি নেই, কোনো অজুহাত নেই, খালি একটা আস্ফালন আছে, একটা ক্ষমতা আছে, ক্ষমতার দম্ভ আছে। ভাই আমি ভোটে জিতেছি, আমি ক্ষমতা দখল করেছি, বেশ করব, আমি ধর্মেন্দ্র প্রধানকেই শিক্ষামন্ত্রী রাখবো, গোটা দেশ জুড়ে পেপার লিক হবে, ছেলে মেয়েদের জীবন শেষ হবে, ছেলে মেয়েদের চোখের স্বপ্ন মরে যাবে, ছেলে মেয়েরা আত্মহত্যা করবে, আর আমাদের বিজেপির মন্ত্রীদের ছেলে মেয়েগুলো বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। তোদের ছেলে মেয়ে মরবে, তারপরে তার প্রতিবাদে যে অনশন করবে দরকার হলে সেও মরবে, তবু আমাদের শিক্ষামন্ত্রীকে আমরা সরাবো না, ও শিক্ষামন্ত্রী থাকবে। ক্ষমতা, ক্ষমতার নেশা, ক্ষমতার দম্ভ। তার বিরুদ্ধে কথা বলতে চান, গুন্ডা দমন আইনে জেলে ঢোকানোর ভয় দেখাবে। এদের এই ক্ষমতার আস্ফালন দেখতে দেখতে মনে পড়ে আমাদের পার্টির নেতা ছিলেন কমরেড শ্যামল চক্রবর্তী, ট্রেড ইউনিয়ন আন্দোলনের নেতা ছিলেন, শ্রমিক আন্দোলনের। শ্যামলদা মজা করে একটা গল্প বলতেন যে একবার একটা লোক ছিল, সে ছিল ট্রেনের লেভেল ক্রসিংয়ের গার্ড। তো সেই লোকটা, তার কাজ ছিল লাইন ক্লিয়ার থাকলে ট্রেনকে পাস করানো, আর সবুজ পতাকা দেখিয়ে, যদি লাইনে কোনো সমস্যা হয় ট্রেনকে দাঁড় করাতে হয় তাহলে লাল পতাকা দেখিয়ে ট্রেনকে দাঁড় করানো। তো সেই লোকটা নতুন বিয়ে করেছে, বাড়িতে নতুন বউ এসছে। এবার নতুন বউ যা হয়, বয়সে অনেক ছোট ওর থেকে, বরকে পাত্তা দেয় না। ও খুব চেষ্টা করছে, বাড়িতে নতুন বউ এনেছে, আমার রোয়াব দেখাতে হবে, আর সে বউ কোনো পাত্তা দেয় না, সবসময় টিটকিরি করে, কিছু কথা বলতে গেলেই দুচ্ছাই করে। লোকটা কিছুতেই বউকে বোঝাতে পারছে না যে আমি একটা কেউ কেটে, আমাকে একটু সম্মান করো। কি করে তো একদিন সে বউকে বলছে, তুমি জানো আমার কত পাওয়ার, আমার কত ক্ষমতা? তা বউ বলছে, দূর, তোমার আবার কি ক্ষমতা? বলে, তুমি জানো আমি চাইলে যে কোনো ট্রেনকে দাঁড় করে দিতে পারি, রানিং ট্রেনকে। বউ বলছে, তা আবার হয় নাকি? বলে, হ্যাঁ তুমি দেখবে, তোমাকে দেখাবো আজকে রাত্রিবেলা, দাঁড়াও। রাত্রিবেলা তোমার খেতে বসেছে, খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করার পরে বউকে বলছে, চলো আমার সাথে, চলো তোমাকে নিয়ে গিয়ে দেখাবো। তা বউ তো খুব মজা পেয়ে গেছে যে আমার বর কি বলছে, আমার বর নাকি চাইলে যে কোনো ট্রেন দাঁড় করে দিতে পারে, দেখি তো। বউকে নিয়ে সে হেঁটে হেঁটে সে মাঠ পার করে গেছে রেল লাইনের ধারে, লেভেল ক্রসিংয়ের ওখানে গিয়ে এবার ট্রেন আসছে। ও বলছে, দাঁড়াও ট্রেনটা আসুক দেখাচ্ছি। অপেক্ষা করছে, ট্রেন আসবে। একটু পরে ট্রেন আসছে দূর থেকে। বউকে বলছে, দেখো এবার আমার কি ক্ষমতা, আমার কি পাওয়ার। লাল পতাকা নিয়ে গেছে, লাইনের ধারে গিয়ে ট্রেনটাকে দাঁড় করানোর সিগন্যাল দিয়েছে। তো দূর থেকে ট্রেনটা আস্তে আস্তে, ট্রেনের ড্রাইভার সেই লোকটাকে ওই লাল পতাকা দিয়ে সিগন্যাল দিতে দেখে ভেবেছে বোধহয় সামনে হয় রেল লাইন খোলা আছে, রেল গেট খোলা আছে, অথবা হয়তো রেল লাইনে কোনো সমস্যা হয়েছে, কোনো ফিস প্লেট সরে গেছে, কোনো অবরোধ আছে, কিছু আছে, সামনে এগুলো হয়তো অ্যাক্সিডেন্ট হবে। সে কি করেছে, তড়িঘড়ি করে ব্রেক কষেছে। ট্রেনটা স্লো হয়ে আস্তে আস্তে স্লো হতে হতে ট্রেনটা দাঁড়িয়ে গেছে। বউ তো দেখে অবাক। তার বর বউকে বলছে, দেখেছো তোমায় বলেছিলাম না আমার কত ক্ষমতা, আমার কত পাওয়ার। তা বউ বলছে, সত্যি তো, সে তো জীবনে এরকম জিনিস দেখেনি যে রানিং ট্রেন মাঠের মধ্যে দিয়ে আসছিল, দাঁড়িয়ে গেল। বলে, সত্যি তো, তোমার তো বিরাট পাওয়ার। বলে, হ্যাঁ, তবে তোমায় বলেছিলাম না। তেমন সময় কী হয়েছে, ট্রেনটা যে দাঁড়িয়ে গেছে, এবার ট্রেন যে চালাচ্ছিল যে লোকটা, ট্রেনের বাকি যারা হেল্পার ছিল, ড্রাইভার, সবাই প্যাসেঞ্জার, সবাই ভাবছে কী ব্যাপার, হঠাৎ করে রাত দুপুরবেলা ফাঁকা মাঠের মধ্যে ট্রেন দাঁড়িয়ে গেল, কোনো বিপদ আপদ হয়েছে কিনা, কি হয়েছে। তারা চলতে হই করে নেমে পড়েছে ট্রেন থেকে। নেমে লোকটার কাছে গেছে, লোকটার কাছে গিয়ে বলছে, কী ব্যাপার, আপনি দাঁড় করলেন কেন, ট্রেনটাকে দাঁড় করালেন কেন, কোনো সমস্যা হয়েছে, কিছু হয়েছে? ওটা বলছে, আরে না কিচ্ছু সমস্যা হয়নি। বলে, তাহলে ট্রেন দাঁড় করালেন? বলে, কিছু না, কি বলুন তো, আমার নতুন বিয়ে হয়েছে তো, আমার বউ কিছুতেই আমাকে পাত্তা দিচ্ছিল না, ওই জন্য আমি বউকে একটু দেখাচ্ছিলাম আমার কত পাওয়ার আছে, ওই জন্য আমি ট্রেনটাকে দাঁড় করিয়ে দিয়েছি। তো আমি লোকগুলো রেখে গিয়ে, তবে রে বলে, কানাটা বাচ্চা বললো, বলে কানের গোড়ায় মারলো এক থাপ্পড়, গিয়ে লোকটা মাঠের ধারে গিয়ে পড়লো, রেল লাইনের ধারে মাঠের ওপর গিয়ে পড়লো। বলে তারপর তারা গালাগাল দিতে আবার ট্রেনে উঠে ট্রেনটাকে নিয়ে বেরিয়ে গেল। এবার লোকটা মাঠ থেকে উঠে জামা ধুলো ফুলো ঝাড়ছে, তার বউ দেখছে বড় এরকমভাবে মার খেলো লোকের সামনে, বউ কিছু বুঝতে পারছে না হঠাৎ কি হয়ে গেল। বউ বরকে ধরে গিয়ে বলছে, কি ব্যাপার গো, ওরা তোমাকে এরকমভাবে কানের গোড়ায় মেরে মাঠে ফেলে দিল কেন গো? লোক বলছে, শোনো, ও কোনো ব্যাপার না, শোনো, আমার ক্ষমতা ছিল ট্রেনটাকে দাঁড় করানোর, আমি আমার ক্ষমতা দেখিয়ে দিয়েছি।
ওদের ক্ষমতা ছিল আমায় কানায় গোড়ায় থাবড়া মেরে মাঠের ধারে ফেলে দেওয়ার, ওরা ওদের ক্ষমতা দেখিয়ে দিয়েছে। আপনাদেরকে বলছি, সরকারের ক্ষমতা ছিল বুলডোজার দিয়ে মানুষের বাড়ি ঘর দোকান ভাঙার, সরকার তাদের ক্ষমতা দেখিয়ে দিয়েছে। জনগণের ক্ষমতা আছে কানের গোড়ায় থাপ্পড় মেরে এই সরকারকে মাঠের ধারে ফেলে দেওয়ার। যখন দরকার হবে, যখন সুযোগ আসবে, জনগণও সেই ক্ষমতা দেখিয়ে দেবে। কিন্তু তার জন্য কয়েক বছর অপেক্ষা করতে হবে। আজ বাদে কাল আর একটা ভোট হবে না। সামনের ভোট যখন আসবে, আমরা চেষ্টা করব এই সমস্যার স্থায়ী সমাধানের। এমন সরকার তৈরি করার, যে সরকার লোকের বাড়ি তৈরি করবে, যে সরকার বাড়ি ভাঙবে না, যে সরকার যে মানুষটা দোকান করে খাচ্ছেন তার জন্য একটা স্থায়ী ব্যবসার জায়গা করে দেওয়ার চেষ্টা করবেন, তার ব্যবসা করার অধিকারটাকে কেড়ে নেবেন না। কিন্তু সেই দিন আসতে এখনো 3 বছর দেরি আছে। কিন্তু তার আগে অবধি আমাদেরকে ঠেকিয়ে রাখতে হবে। সেই ঠেকিয়ে রাখার কাজ আমরা করছি আইনের লড়াই, আদালতের লড়াই, রাস্তার লড়াইয়ে। আপনারা যারা যারা মনে করেন যে আমাদের এই লড়াই ন্যায্য, এই লড়াই আমাদের পাশে থাকুন।